কলকাতা শহরের কথা ভাবলে যে ছবিটা সবার আগে আমাদের মনে ভাসে সেটা হলো হুগলি নদীর ওপর দাঁড়িয়ে থাকা হাওড়া ব্রিজ। এটা তো শুধু একটা সেতু নয়, এটা যেন গোটা শহরের হৃৎস্পন্দন। আজ আমরা এই অসাধারণ স্থাপত্যের একেবারে ভেতরে প্রবেশ করব। এর পেছনের গল্পগুলো নতুন করে শুনব। ঠিক তাই, আমাদের কাছে যে তথ্যগুলো আছে সেগুলো শুধু কিছু তারিখ বা পরিসংখ্যান নয়। এগুলো থেকে আমরা জানব এর অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং কৌশল, যা প্রায় ১০০ বছর পরেও আমাদের অবাক করে। আমরা দেখব এর ১৫০ বছরের পুরনো ইতিহাস, যা ভারতের ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী। আর সবশেষে আজকের দিনে এই ব্রিজ কী ধরনের অদ্ভুত আর অপ্রত্যাশিত সব সমস্যার মুখোমুখি হচ্ছে সেই দিকটাও তুলে ধরব। এই আলোচনাটা হাওড়া ব্রিজকে শুধু একটা স্থাপত্য হিসেবে নয়, একটা জীবন্ত চরিত্র হিসেবে দেখতে সাহায্য করবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই যে ব্যাপারটা মাথায় আসে সেটা হলো এর গঠন। একটা ১৫০০ ফুট লম্বা ব্রিজ, অথচ নদীর মাঝখানে একটাও পিলার বা থাম নেই। এটা সম্ভব হলো কিভাবে? এটাই তো এর সবচেয়ে বড় বিষয়। পুরো ব্রিজটা দাঁড়িয়ে আছে নদীর দুই পাড়ে থাকা মাত্র দুটো বিশাল, প্রায় ৩০০ ফুট উঁচু পিলারের ওপর। এই ধরনের ডিজাইনকে ক্যান্টিলিভার ব্রিজ বলা হয়। ভাবুন, দুটো ডাইভিং বোর্ডের মতো কাঠামো দুই দিক থেকে নদীর ওপর ঝুঁকে এসে মাঝখানে জুড়ে গেছে। যখন এটা তৈরি হয়েছিল তখন এটা ছিল বিশ্বের তৃতীয় দীর্ঘতম ক্যান্টিলিভার ব্রিজ। আজকের দিনেও এটা অন্যতম ব্যস্ততম ক্যান্টিলিভার ব্রিজ। আর শুধু তাই নয়, আমি পড়েছি যে এই বিশাল কাঠামোটা জুড়তে একটাও নাটবল্টু ব্যবহার করা হয়নি। এই বিষয়টা তো আরও অবাক করার মতো। হ্যাঁ, এটা তখনকার ইঞ্জিনিয়ারিংয়ের একটা সেরা উদাহরণ। পুরো কাঠামোটা ২৬,৫০০ টন স্টিল দিয়ে তৈরি, আর সেই সব ধাতব পাতগুলোকে জোড়া লাগানো হয়েছে রিভেটিং পদ্ধতিতে। রিভেটিং মানে হলো নাট বল্টুর বদলে গরম করে লাল করা ধাতব পিনগুলোকে গর্তের মধ্যে ঢুকিয়ে দুদিক থেকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জুড়ে দেওয়া হতো। ঠান্ডা হওয়ার পর ওই পিনগুলো সংকুচিত হয়ে দুটো পাতকে এমন প্রচণ্ড শক্তভাবে চেপে ধরত, যা নাট বল্টুর চেয়েও অনেক বেশি মজবুত। প্রায় ৮০ বছর ধরে প্রতিদিন লক্ষ লক্ষ গাড়ি আর মানুষের ভার বহন করার পরেও এর কাঠামো একইভাবে দাঁড়িয়ে আছে, এটাই তার প্রমাণ। অবিশ্বাস্য। কিন্তু প্রশ্ন হলো, এমন একটা বিশাল আর জটিল ব্রিজ তৈরির দরকার পড়ল কেন? নিশ্চয়ই এর পেছনে একটা বড় কারণ ছিল। অবশ্যই ছিল। গল্পটা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে ১৯ শতকের মাঝামাঝি সময়ে। ইংরেজরা ব্যবসার সুবিধার জন্য ১৮৫৪ সালে নদীর পশ্চিম পাড়ে অর্থাৎ হাওড়াতে রেল স্টেশন তৈরি করে। কিন্তু ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা ছিল নদীর পূর্ব পাড়ে। মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছিল হুগলি নদী। তার মানে হাওড়া স্টেশন থাকা সত্ত্বেও কলকাতা পর্যন্ত পৌঁছানোটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। ঠিক তাই। ব্যবসা বাণিজ্য, মালপত্র পারাপার করাটা ছিল একদিকে খুব কঠিন আর অন্যদিকে ব্যয়বহুল। বিশেষ করে বর্ষাকালে যখন নদীর জল বাড়ত তখন ফেরি চলাচল বন্ধ হয়ে যেত, ব্যবসা প্রায় থমকে যেত। হাওড়ায় অনেক কলকারখানা ছিল, কিন্তু সেখান থেকে মালপত্র জাহাজে করে কলকাতায় আনা নেওয়া করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটত। এই সমস্যার একটা স্থায়ী সমাধান দরকার ছিল। আর সেই সমাধানের প্রথম চেষ্টা ছিল ১৮৭৪ সালের পন্টন ব্রিজ, তাই তো? একটা ভাসমান সেতু। হ্যাঁ, ওটা ছিল তখনকার দিনের জন্য একটা দারুণ উদ্ভাবন। প্রায় ১৫২৮ ফুট লম্বা একটা সেতু, যেটা ভাসমান পিপের ওপর তৈরি করা হয়েছিল। এর ফলে সেতুটা নদীর জোয়ার ভাটার সাথে ওঠানামা করতে পারত। কিন্তু এর সবচেয়ে মজার বৈশিষ্ট্য ছিল অন্য জায়গায়। সেটা কি? বড় জাহাজ বা স্টিমার যাওয়ার সময় সেতুটিকে মাঝখান থেকে খুলে দুই ভাগ করে দেওয়া যেত, যাতে জাহাজগুলো সহজেই বেরিয়ে যেতে পারে। বাহ, দারুণ তো! হ্যাঁ, প্রায় ২২ লক্ষ টাকা খরচ করে বানানো এই সেতুটা তখনকার মতো কাজ চালিয়ে দিয়েছিল। কিন্তু আপনি কল্পনা করতে পারেন, যে শহরের জনসংখ্যা দ্রুত বাড়ছে সেখানে একটা ভাসমান সেতু কতটা চাপ সামলাতে পারে? ওটা একটা সাময়িক সমাধান ছিল মাত্র। আমি ভাবার চেষ্টা করছি সেই দৃশ্যটা। একদিকে সেতু খোলার জন্য অপেক্ষা করছে গাড়ি, ঘোড়া, মানুষ, আর অন্যদিকে একটা বিশাল জাহাজ ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। একটা অদ্ভুত সুন্দর ছবি, কিন্তু রোজকার যাতায়াতের জন্য নিশ্চয়ই খুব অসুবিধার ছিল। একেবারে। শহরের ভিড় যত বাড়ছিল, পন্টন ব্রিজ ততটাই দুর্বল আর অপ্রতুল হয়ে পড়ছিল। একটা নতুন, আরও মজবুত স্থায়ী সেতুর দরকার ছিল। কিন্তু সেই নতুন সেতুর পরিকল্পনা থেকে নির্মাণ পর্যন্ত পথটা একেবারেই সহজ ছিল না। একটা লম্বা আর জটিল অধ্যায়।
কতটা জটিল? দেখুন, নতুন ব্রিজের পরিকল্পনা শুরু হয়েছিল 1906 সালে, যখন পোর্ট কমিশন একটা কমিটি তৈরি করে। কিন্তু কাজটা বারবার আটকে যায়। প্রথমে লর্ড কার্জেনের বঙ্গভঙ্গের সিদ্ধান্তের কারণে যে রাজনৈতিক অশান্তি তৈরি হয় তার প্রভাব পড়ে। তারপর 1911 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়, যা কলকাতার গুরুত্ব কিছুটা কমিয়ে দেয়। আর তারপর তো শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ। ফলে পুরো পরিকল্পনাটাই 20-25 বছরের জন্য 20 বাহুজলে চলে যায়। তার মানে একটা ব্রিজ তৈরির সিদ্ধান্ত শুধু ইঞ্জিনিয়ারিং বা টাকার উপর নির্ভর করে না, তার সাথে জড়িয়ে থাকে রাজনীতি, ইতিহাস, যুদ্ধ, অনেক কিছু। একদম। অবশেষে 1921 সালে স্যার আর.এন. মুখার্জির নেতৃত্বে একটি কমিটি তৈরি হয় এবং তারা এই ক্যান্টিলিভার ব্রিজ বানানোর প্রস্তাব দেয়। কিন্তু এখানেও একটা ভূ রাজনৈতিক মারপ্যাচ ছিল। সেটা আবার কি? ব্রিজ তৈরির জন্য টেন্ডার ডাকা হলে সবচেয়ে কম টাকার প্রস্তাব দিয়েছিল একটা জার্মান কোম্পানি। কিন্তু তখন 1935 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হচ্ছে। ও, জার্মানি আর ব্রিটেনের সম্পর্ক তখন খারাপ। একদম তলানিতে। তাই ব্রিটিশ সরকার কোনোভাবেই চায়নি যে তাদের সাম্রাজ্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহরের এমন একটি কৌশলগত ব্রিজ তৈরির বরাত জার্মানদের হাতে যাক। তাই বেশি খরচ হওয়া সত্ত্বেও কাজটা দেওয়া হয় একটি ব্রিটিশ সংস্থা, ক্লিভল্যান্ড ব্রিজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডকে। এটা তো ভূ রাজনীতির একটা নিখুঁত উদাহরণ, যা একটা শহরের স্থাপত্যকে সরাসরি প্রভাবিত করছে। একটা ব্রিজ তৈরির সিদ্ধান্ত শেষ পর্যন্ত বার্লিন আর লন্ডনের সম্পর্কের ওপর নির্ভর করছিল। ঠিক ধরেছেন। অবশেষে 1936 সালে কাজ শুরু হলো, কিন্তু বাধা যেন পিছু ছাড়ছিল না। এবার বাধা হয়ে দাঁড়ালো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এবার কি সমস্যা হলো? ব্রিজ তৈরির জন্য প্রয়োজন ছিল 26,500 টন বিশেষ ধরনের উচ্চমানের স্টিল। যুদ্ধকালীন পরিস্থিতিতে ব্রিটেন তখন নিজের দেশের চাহিদা মেটাতেই হিমশিম খাচ্ছে। সেখান থেকে তারা ভারতে পাঠাতে পারল মাত্র 3,000 টন স্টিল। পুরো প্রজেক্টটাই আবার বন্ধ হয়ে যাওয়ার মুখে। তাহলে বাকি 23,500 টন স্টিল কোথা থেকে এলো? করা একটা প্রজেক্ট যা তাদের যুদ্ধের জন্য অত্যন্ত জরুরি, সেটা শেষ পর্যন্ত সফল হলো ভারতীয় শিল্পশক্তির ওপর ভর করে। ঔপনিবেশিক পরনির্ভরতার খোলস ছেড়ে ভারতের বেরিয়ে আসার এটা ছিল একটা বড় ইঙ্গিত। টাটা যে স্টিলটি বানিয়েছিল তার নাম ছিল টিসক্রম, যা বিশেষভাবে এই ধরনের চাপ সহ্য করার জন্য তৈরি করা হয়েছিল। নির্মাণের সময়কারও তো একটা ভয়ানক ঘটনা আছে, তাই না? নদীর নিচে ভিত তৈরির সময়। হ্যাঁ, একটা প্রায় অবিশ্বাস্য ঘটনা। নদীর তলদেশ থেকে কাদা সরানোর জন্য যে বিশাল ফাঁপা টাওয়ার বা কেসন ব্যবহার করা হচ্ছিল। এক মিনিট, এই কেসন জিনিসটা কি? একটু সহজ করে বললে কেমন হয়? ধরুন, নদীর নিচে কাদা খুঁড়ে ভিত বানানোর জন্য একটা বিশাল ফাঁপা বাক্স আকৃতির দেয়ালকে ধীরে ধীরে মাটির গভীরে প্রবেশ করানো হচ্ছে, যার ভেতর কর্মীরা নিরাপদে কাজ করতে পারে। আচ্ছা, অনেকটা নদীর বুকে একটা অস্থায়ী কুয়ো খোঁড়ার মতো। ঠিক তাই। তো এরকমই একটা কেসন থেকে কাদা পরিষ্কার করার সময় সেটা হঠাৎ নরম মাটির একটা স্তরে পৌঁছে যায় আর দুর্ঘটনাবশত প্রায় 2 ফুট মাটির গভীরে সজোরে ঢুকে যায়। এর ফলে কি হলো? এর ফলে ভেতরে আটকে থাকা বাতাস আর জল প্রচণ্ড চাপে বেরিয়ে এসে একটা ভয়াবহ বিস্ফোরণের মতো শব্দ করে। সেই কম্পন এতটাই জোরালো ছিল যে খিদিরপুরের সিসমোগ্রাফে সেটা ভূমিকম্প হিসেবে রেকর্ড হয়েছিল। কাছের একটা মন্দিরও সেই কম্পনে ভেঙে পড়েছিল। বাপরে, আমি ভাবার চেষ্টা করছি সেই সময়ের মানুষের কথা। ভূমিকম্পের মতো কাঁপুনি, মন্দির ভেঙে পড়া। লোকে নিশ্চয়ই ভেবেছিল ব্রিজ তৈরির বিরুদ্ধে কোনো দৈব অভিশাপ নেমে এসেছে। সত্যিই তাই। অনেক বাধা পেরিয়ে 1942 সালের মধ্যে ব্রিজটি তৈরি হয়ে যায়। খরচ হয় প্রায় 2.5 কোটি টাকা, যা আজকের হিসাবে অমন্টান টাকা। কিন্তু ব্রিজ তৈরি হলেও কোনো রকম উদ্বোধন বা আগোষণ করা হয়নি। কেন? এত বড় একটা সাফল্যের পর কোনো আঘোষ হলো না? কারণ তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পুরো দমে চলছে। জাপানি বিমানবাহিনী সিঙ্গাপুর, বার্মা দখল করে ভারতের দোরগোড়ায় পৌঁছে গেছে। কলকাতা ছিল তাদের অন্যতম প্রধান লক্ষ্য। ব্রিটিশদের ভয় ছিল, যদি খুব ধুমধাম করে উদ্বোধন করা হয় তাহলে ব্রিজটা শত্রুপক্ষের নজলে পড়ে যাবে এবং তারা ওটা ধ্বংস করার চেষ্টা করবে। ও আচ্ছা। তাই প্রায় চুপিসারে কোনো রকম অনুষ্ঠান ছাড়াই 1943 সালে 3 ফেব্রুয়ারি ব্রিজটি জনগণের জন্য খুলে দেওয়া হয়। আর সেই ভয়টা তো শেষ পর্যন্ত সত্যিও হয়েছিল। জাপানিরা সত্যিই বোমা ফেলার চেষ্টা করেছিল। হ্যাঁ, তারা কলকাতা আর হাওড়া বন্দরের সাপ্লাই লাইন নষ্ট করতে চেয়েছিল। ভারত থেকে চীনকে অস্ত্র সরবরাহ করার যে রাস্তা ছিল, জাপান সেটা বন্ধ করতে মরিয়া ছিল। তাই তারা এই ব্রিজের ওপর বোমা ফেলার পরিকল্পনা করে।
কিন্তু ভাগ্যক্রমে রাতের অন্ধকারে তাদের নিশানা লক্ষ্যভ্রষ্ট হয়। বোমাটি ব্রিজের ওপর না পড়ে কিছুটা দূরে একটি হোটেলের ওপর গিয়ে পড়ে। ব্রিজটি সে যাত্রায় অবিশ্বাস্যভাবে বেঁচে যায়। যে ব্রিজ বিশ্বযুদ্ধ সামলেছে, বোমার আঘাত থেকে বেঁচে গেছে, সেই ব্রিজ আজ প্রায় ৮০ বছর পরেও একইভাবে দাঁড়িয়ে আছে। স্বাধীনতার পর এর নামও তো বদলে যায়। হ্যাঁ, ১৯৬৫ সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সম্মানে ব্রিজটির আনুষ্ঠানিক নাম রাখা হয় রবীন্দ্র সেতু। যদিও আজও আপামর বাঙালির কাছে, এমনকি গোটা বিশ্বের কাছে, এটা হাওড়া ব্রিজ নামে পরিচিত। ১৯৯৩ সাল পর্যন্ত এর ওপর দিয়ে ট্রামও চলত, কিন্তু গাড়ির চাপ বাড়ায় তা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এখানেই তো গল্পের শেষ নয়। যে ব্রিজ বিশ্বযুদ্ধ আর বোমার আঘাত সহ্য করেছে, সেই ব্রিজ আজ এক অদ্ভুত এবং অপ্রত্যাশিত বিপদের মুখে। ব্যাপারটা শুনলে অবিশ্বাস্য মনে হয়। ২০১১ সালের একটি সমীক্ষায় একটা ভয়াবহ জিনিস ধরা পড়ে। দেখা যায় ব্রিজের যে হ্যাঙ্গারগুলো মূল কাঠামোকে ধরে রেখেছে, সেগুলোর পুরুত্ব ক্ষয়ে প্রায় অর্ধেক হয়ে গেছে। ৬ মিলিমিটার পুরু স্টিলের পাত ক্ষয়ে গিয়ে কিছু জায়গায় ৩ মিলিমিটারে এসে দাঁড়িয়েছে। আর এর প্রধান কারণ হলো মানুষের ফেলা পান বা গুটখার পিক। ১ মিনিট দাঁড়ান, আমি টিপসি শুনলাম তো। মানুষের থুতু, যে ব্রিজ জাপানি বোমারু বিমান যার ক্ষতি করতে পারেনি, তার প্রধান শত্রু এখন মানুষের মুখের পিক। এটা তো অবিশ্বাস্য রকমের অদ্ভুত আর দুঃখজনক। হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি। ফরেনসিক বিশেষজ্ঞদের মতে পানের সাথে যে চুন এবং অন্যান্য রাসায়নিক পদার্থ থাকে, সেগুলো থুতুর সঙ্গে মিশে স্টিলের ওপর একটা অ্যাসিডিক বিক্রিয়া করে। বছরের পর বছর ধরে এই বিক্রিয়ার ফলে ধীরে ধীরে ধাতু ক্ষয় হয়ে যায়। একটা বিশ্বমানের স্থাপত্যকে আমাদেরই কিছু বদভ্যাস কিভাবে ভেতর থেকে খোকলা করে দিচ্ছে, এটা তার একটা ভয়ঙ্কর উদাহরণ। এই সমস্যা থেকে ব্রিজকে বাঁচানোর জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে? এই অদ্ভুত সমস্যা থেকে ব্রিজকে বাঁচাতে এখন পিলারের নিচের দিকের অংশ, যেখানে সহজে পিক ফেলা যায়, সেখানে ফাইবার গ্লাসের আবরণ লাগানো হয়েছে। কিন্তু এটা কি একটা দীর্ঘস্থায়ী সমাধান, বা এই রক্ষণাবেক্ষণের কাজটা ঠিক কতটা কঠিন আর ব্যয়বহুল? কলকাতা পোর্ট ট্রাস্ট, যারা এর দেখভাল করে, তাদের জন্য এটা একটা বিরাট চ্যালেঞ্জ। শুধু তো পানগুটকার পিক নয়, আরও একটা সমস্যা আছে শুনেছি, পাখিদের বিষ্ঠা। হ্যাঁ, সেটাও একটা বড় সমস্যা। বছরের পর বছর ধরে হাজার হাজার পাখি এই ব্রিজের কাঠামোয় বাসা বেঁধে আছে। তাদের বিষ্ঠায় থাকা অ্যামোনিয়া এবং অন্যান্য রাসায়নিক উপাদানগুলো ধীরে ধীরে স্টিলের ক্ষয় ঘটায়। এটা পানের পিকের মতো দ্রুত নয়, কিন্তু বছরের পর বছর ধরে এই প্রক্রিয়া চলতে থাকায় কাঠামোর ক্ষতি হচ্ছে। তাই পোর্ট ট্রাস্টকে নিয়মিতভাবে এই ব্রিজ পরিষ্কার করতে হয়, যা একটা বিশাল কর্মযজ্ঞ। তাহলে দেখুন, হাওড়া ব্রিজের গল্পটা শুধু ইট, পাথর বা স্টিলের নয়। এটা ইতিহাসের নানা বাঁক, ইঞ্জিনিয়ারিংয়ের কামাল, যুদ্ধের ভয়াবহতা, ঔপনিবেশিক উচ্চাকাঙ্ক্ষা, ভারতীয় শিল্পের উত্থান, আর সবশেষে আমাদের নিজেদেরই অবহেলার এক জীবন্ত দলিল হয়ে দাঁড়িয়ে আছে। ঠিক তাই। যে স্থাপত্য বিশ্বযুদ্ধকে হার মানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগ সহ্য করেছে, তা আজ আমাদেরই কিছু সাধারণ অভ্যাসের কারণে বিপন্ন। এটা আমাদের একটা বড় প্রশ্ন করার সুযোগ করে দেয় যে আমাদের ঐতিহাসিক স্থাপত্যগুলো রক্ষা করার দায়িত্বটা আসলে কার? শুধু সরকারের, নাকি আমাদের সবার? এই প্রশ্নটা রইল আমাদের সবার ভাবনার জন্যে। আমাদের চারপাশের এমন আর কোন ঐতিহাসিক নিদর্শনগুলো হয়তো এভাবেই আমাদের অজান্তে, আমাদেরই কারণে প্রতিদিন একটু একটু করে বিপদের মুখে পড়ছে, যা আমরা খেয়ালও করছি না।